দুদেশের সমর্থকরা যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই আর কি ভারত বাংলাদেশ প্রথম টেস্টটা শুরু হলো। তো এদিন টস জিতে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বোলিংয়ের ডিসিশন নিলেন। তিনি মেনলি ওই ওভারকাস্ট কন্ডিশন আর পিছে জমে থাকা ময়েশ্চারকেই এই ডিসিশনের কারণ হিসেবে জানালেন টসের সময়। তো তার সিদ্ধান্তটাও যে পুরোপুরি সঠিক ছিল সেটা প্রথম ঘন্টাতেই আর কি প্রমাণ হয়ে গেছিল। আর কি ইনিংসের শুরুতেই ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে ট্র্যাপ করলেন হাসান মাহমুদ। তিনিও আর কি প্রথম স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। এরপরে উইকেটে এলেন শুভমান গিল। তো শুভমান গিল আর জয়সওয়ালের মধ্যে একটা ধীরে ধীরে জুটি গড়ে উঠছিল, যদিও আর কি ওই জুটিটার পুরো অবদানই জয়সওয়ালেরই ছিল। শুভমান গিল কোনো আর কি রানের খাতায় খুলতে পারেননি এদিন। তখন আর কি ভারতের দলগত 28 রানের মাথায় আর কি শুভমান গিল একটা আর কি সফট ডিসমিসালে একটা আর কি পুরো লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আর কি উইকেট কিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে তিনি ফেরত গেলেন। তো তাকেও আর কি প্যাভিলিয়নে ফেরান ওই হাসান মাহমুদই। এরপর উইকেটে এলেন বিরাট কোহলি। তো বিরাট কোহলি আর কি প্রথম 3-4টা বল এদিন যেভাবে ফেস করেছিলেন তাতে আর কি মনেই হচ্ছিল যে তিনি মানে কি খুব ভালো টাচে আজকে রয়েছেন, আর কি একটা বড় নক খেলার জন্য আজকে তিনি প্রস্তুত হয়েই মাঠে নেমেছেন। তো আর কি কিন্তু এর পরে পরই আর কি ছন্দপতন ঘটলো। আর কি বিরাট কোহলি যেটা ক্যারিয়ারের শুরু থেকেই দুর্বলতা, ওই 5th-6 স্টাম্প করিডোরে আর কি হাসান মাহমুদ তাকে আর কি ট্র্যাপ করলেন, তাকে ড্রাইভ করাতে গেলেন। তো ড্রাইভ করতে গিয়ে তিনিও একটা আর কি আউটসাইডেজ হয়ে ওই কিপার লিটন দাসের হাতেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। তখন ওই প্রথম ঘন্টার মধ্যেই ওই 10 ওভারের মধ্যেই ইন্ডিয়া স্কোর হয়ে গেল 34-3। প্রবলভাবে তারা ঢুকছে। ঠিক এই সময় চতুর্থ উইকেটেই ঋষভ পান্ত আর ক্রিজে থাকা জয়সওয়ালের মধ্যে একটা জুটি গড়ে ওঠে। মূলত এই জুটির উপর ভর করেই ভারত ধীরে ধীরে ম্যাচে ফিট ছিল। তো তাদের জুটিটাও লাঞ্চের আগে 50 রানের গন্ডি পেরিয়ে যায়। তো লাঞ্চের সময় ভারতের স্কোর হয় তখন 88-3। তো আর কি যতই আর কি তাদের জুটিটা আর কি 50 রানের গন্ডি পেরিয়ে যাক, ওই প্রথম সেশনটা যে অফিসিয়ালি বাংলাদেশেরই ছিল সেটা কিন্তু আর কি ওইখানে আর কি মানে সেশন আর কি পাইতেই তখন দেখাচ্ছিল। তো আর কি এরপর যখন দ্বিতীয় সেশনে খেলা শুরু হলো, দ্বিতীয় সেশনের ওই সেকেন্ড বা থার্ড ওভারই ঋষভ পান্তকে আবার ট্র্যাপ করলেন হাসান মাহমুদ। তো ঋষভ পান্ত আর কি এদিন অনেকগুলো কাট শটে আর কি বাউন্ডারি নেগোশিয়েট করেছিলেন। তো তাকে ওইভাবেই আর কি কাট শটে মানে কাট শট করানোর মতোই আর কি একটা ডেলিভারি তিনি করেছিলেন। তো ওই ফাঁদেই পা দিয়ে আবারও ওই উইকেট কিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে তিনিও প্যাভিলিয়নে ফেরত গেলেন। তখন ইন্ডিয়া স্কোরটা হয়ে গেল 96-4। তারপর আর কি পঞ্চম উইকেটে রাহুল আর ওইদিকে জয়সওয়ালের মধ্যেও একটা কিন্তু জুটি গড়ে উঠছিল। তারাও আর কি ভারতকে ম্যাচে ফেরানোর স্বপ্ন দেখছিল। রাহুলকে আর কি এদিন বেশ একটু নড়বড়ে দেখাচ্ছিল, কারণ দীর্ঘদিন পর তিনি আর কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন, কিন্তু তিনি আর কি সার্ভাইভ করছিলেন বলতে গেলে। তো এরপরেই আর কি যখন ভারতের স্কোর 144, তখনই আর কি রাহুলেরও আর কি উইকেটের পতনটা ঘটলো। তখন তাদের মধ্যেও কিন্তু জুটিটা 48 রানের অলরেডি হয়েই গেছিল। তো মেহেদি হাসান মিরাজের একটা বলে আর কি তিনি ডিফেন্স মানে সামনে আর কি ডিফেন্স করতে গিয়ে ওই ফরওয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা জাকির হাসানকে তিনি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। দুর্দান্ত একটা ক্যাচ জাকির নিয়েছেন বলতেই হবে। তো রাহুল আর কি ব্যক্তিগত ওই 17 রানের মাথায় তিনি প্যাভিলিয়নে ফেললেন, আর ভারতের স্কোর তখন হয়ে গেল 144-5। এর ঠিক ভেরি নেক্সট ওভারেই আর কি ষষ্ঠ উইকেটেরও পতন ঘটলো। আর কি নাহিদ রানা মানে জয়সওয়ালকে যে বলে তিনি আউট করেছিলেন তার আগের বলও তিনি ঠিক ওই একই লাইন একই লেন্থ একই করিডোরে একটা বল করে তাকে ট্র্যাপ করেছিলেন। ওই চান্সটা আর কি বলতে গেলে হাফ চান্স ছিল, যেটা আর কি মিরাজ গ্র্যাব করতে পারেননি। কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই আবার ওই একই জোনেই তিনি বল ফেলেন, হয়তো বা লেন্থটাকে আরেকটু পেছনের দিকে করে দিয়েছিলেন সামান্য হাফ মিটার বা 1 মিটার, কিন্তু ওইখানে আর কি সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা সাদমানের আর কি ক্যাচ নিতে কোনো অসুবিধাই হয়নি। তো আর কি অল অফ আ সাডেন ইন্ডিয়া স্কোরটা আর কি যেখানে একসময় ছিল 144-4, ওই 2 ওভারের মধ্যেই হয়ে গেল 144-6। তো প্রবলভাবে তখন ঢুকছে টিম ইন্ডিয়া। তখন মনে হচ্ছিল যেন 200 রানের গন্ডিটা টপকানো আর কি তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, যেভাবে আর কি বাংলাদেশের পেসাররা ডমিনেট করছে। তো আর কি এই আর কি সপ্তম উইকেটেই আর কি তখন অশ্বিন আর জাডেজা একটা আর কি ধীরে ধীরে স্বপ্ন দেখাতে শুরু করে ভারতকে। তো আর কি তাদের মধ্যেও একটা মানে ওই টি এর আগে একটা জুটি গড়ে ওঠে, মোটামুটি 32 রানের হয়ে গেছিল জুটিটা। তো যখন তারা আর কি চা বিরতির আগে তখন যারা আর কি ইনিংসটা শেষ হলো তখন ভারতের স্কোর দাঁড়ালো 176-6। তো আর কি প্রথম সেশনেও ভারত তুলেছিল 3 উইকেটে 88, দ্বিতীয় সেশনেও তারা তুললো 3 উইকেটে 88। এই দুটো সেশনই আর কি অফিসিয়ালি কিন্তু বাংলাদেশেরই হলো। তো আর কি এরপর ফাইনাল সেশনে আর কি পরীক্ষা ছিল ভারতীয় ব্যাটারদের, যে তারা কিভাবে আর কি ফাইনাল সেশনটা আর কি ওতরায়। তো এই পরীক্ষাটা খুব ভালোভাবে পাশ করলেন এই অশ্বিন আর জাডেজা। মানে স্পেশালি অশ্বিনের কথা আমাকে বলতেই হবে, তিনি আর কি যেভাবে আর কি কাউন্টার অ্যাটাক করলেন, মানে অন্যান্য ব্যাটাররা যেখানে আর কি শট নেগোশিয়েট করতে আর কি ভয় পাচ্ছিল, মানে তারা আর কি মানে ওই আর কি কন্ডিশনটা যেখানে আর কি পুরো দিনই আর কি অলমোস্ট বলতে গেলে ওভারকাস্ট কন্ডিশনই ছিল, আর উইকেটটা আর কি বলতে গেলে আর কি পেসারদের অ্যাসিস্ট্যান্স করছিল। তো সেখানে আর কি অন্যান্য ব্যাটাররা যখন আর কি মানে স্ট্রোক খেলতেই ভয় পাচ্ছিলেন, সেখানে আর কি অশ্বিন শুরু থেকে কিন্তু কাউন্টার অ্যাটাক করে শুরু থেকেই চালিয়ে খেলে কিন্তু উল্টে আর কি বাংলাদেশের বোলারদের উপরই বরং চাপটা পাল্টা ফিরিয়ে দিয়েছিলেন। তো তিনি আর কি খুব সুন্দর কাভার ড্রাইভ
পুল শট, স্পেশালি আর কি স্পিনারদেরকে তিনি যেভাবে স্লক সুইপ করে বাউন্ডারি ওভার বাউন্ডারি নেগোশিয়েট করেছেন। আমার আরেকটা মনে আছে নাহিদ রানার একটা এক্সট্রা বিট অফ পেসের ডেলিভারিতে তিনি মানে আপার কাট করে যেভাবে আর কি বাউন্ডারি মারলেন, আমার সেই ওই রাওয়ালপিন্ডি টেস্টের কথা মনে পড়ে যাচ্ছিল। ওই রিজওয়ানও ঠিক ওইভাবেই নাহিদ রানার একটা বলে ওইরকম আপার কাট করে তিনিও বাউন্ডারি বা ওভার বাউন্ডারি কিছু একটা নেগোশিয়েট করেছিলেন। তো যাই হোক, মানে আশ্বিনের দিন আর কি খুবই দৃষ্টিনন্দন কিছু শট খেলেছেন। স্পেশালি তিনি ব্যাটারদের থেকেও যে ভালো টাচে রয়েছেন, ভালো ছন্দে রয়েছেন, এটা তিনি বারংবার বুঝিয়ে দিচ্ছিলেন। আর এটাও দেখতে হবে যে এটা কিন্তু তার ঘরেরই মাঠ। আর উল্টো দিক থেকে জাডেজাও কিন্তু অশ্বিনকে বেশ ভালো মতোই সাপোর্ট দিচ্ছিল। তো আর কি এদিন মানে অশ্বিন জাডেজার জুটিটা আর কি একটু মানে আগে ভাগে হলেও ভেঙে যেতেই পারতো। যখন অশ্বিনের হয়তো ব্যক্তিগত রান 16, তখন হাসান মাহমুদ একটা কিন্তু চান্স তাকে ক্রিয়েট করেছিলেন। ওই পার্টিকুলার জায়গাটায় যদি থার্ড স্লিপ যদি থাকতো না, তাহলে অশ্বিন কিন্তু ক্যাচটা হলেও হয়ে যেতে পারতো। ওইখানে আর কি থার্ড স্লিপের অভাবে আর কি অশ্বিনের ক্যাচটা ওখানে আর কি মানে ওই গালিতে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের পক্ষে আর কি সম্ভব হয়নি নেওয়ার। অশ্বিনের যখন ওই ব্যক্তিগত 26 রান, তখনও আর কি ওই একই জায়গাতে একটা চান্স ক্রিয়েট করেছিলেন ওই হাসান মাহমুদই। তো আর কি দেখতে গেলে ওই একইভাবে ওই থার্ড স্লিপের অভাবেই আর কি অশ্বিনের ক্যাচটা ওখানে পিক করা যায়নি। ভারতের দলগত স্কোর যখন 184 ছিল, তখন আর কি তাদের পার্টনারশিপটা 50 রানেরও গন্ডি পেরোয়নি। তখন ওই চাপ বিরতির ঠিক পরেই আর কি তখন আর কি ভারতের সপ্তম উইকেটের পতন ঘটেই গেছিল। হাসান মাহমুদের একটা ডেলিভারিতে জাডেজাকে আর কি এখানে এলবিডব্লিউ ঘোষণা করে দিয়েছিলেন আম্পায়ার, কিন্তু জাডেজা ওখানে রিভিউ নেন আর দেখা যায় এখন একটা ম্যাসিভ ইনসাইডের ছিল। তো সেই কারণে আর কি জাডেজা বেঁচে গেল। তো তারপরেই আর কি অশ্বিন আর জাডেজা যেভাবে আর কি বাংলাদেশ বোলারদের উপর তাণ্ডব চালালেন, সাকিবকে আর কি প্রথম আর কি 52 বা 53 নম্বর ওভারে অ্যাটাকে এনেছিল, তার প্রথম 2 ওভারেই আর কি অশ্বিন আর জাডেজা 21 রান তাকে তুলে নিয়েছিল। মানে যেভাবে আর কি তাকে স্লক সুইপ করে ওভার বাউন্ডারি মারলো, মানে কাট করে বাউন্ডারি মারছিল, মানে আর কি ওই ফাইনাল সেশনে বাংলাদেশ বোলারদের কাছে আর কোনো জবাবই ছিল না। তারা আর কি ইন্ডিয়ার টপ অর্ডারকে আর মিডিল অর্ডারকে নিয়ে খুব ভালো মতো আর কি এক্সপেরিমেন্ট করে এসছে, তাদের এগেনস্টে হোমওয়ার্ক করে এসছে, এটা বোঝাই যাচ্ছিল। কিন্তু ওই অশ্বিন জাডেজাকে নিয়ে হয়তো বা তারা সেভাবে আর কি অতটা গুরুত্ব দেননি। এই অশ্বিন জাডেজাই আর কি দেখতে গেলে এখন ম্যাচের রাশটা নিজেদের হাতে নিয়ে নিয়েছে। প্রথম 2 সেশন যেভাবে বাংলাদেশ ডমিনেট করলো, তাতে তো মনেই হচ্ছিল যে ফাইনাল সেশনে ইন্ডিয়াকে বড়জোর তারা 200 থেকে 250 রানের মধ্যেই গুটিয়ে দিতেই পারবে। তো আর কি এইটাই আর কি হতে দিল না অশ্বিন আর জাডেজা। তো এটাই হচ্ছে ইন্ডিয়ার বিউটি, মানে কেউ না কেউ অ্যাটলিস্ট কোথাও না কোথাও থেকে এসে ঠিকই তাদেরকে রেস্কিউ করে যায়। তো আর কি দিন শেষে আর কি অশ্বিন তার ঘরের মাঠেই আর কি তার দ্বিতীয় সেঞ্চুরিটা তুলে নিল, তার ওভারঅল টেস্ট ক্যারিয়ারে দেখতে গেলে 6ষ্ঠ সেঞ্চুরি, আর তার ঘরের মাঠে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তিনি তুলে নিলেন। 102 রানে তিনি অপরাজিত রয়েছেন এখনও, আর অপরদিকে আর কি জাডেজাও 86 রানে অপরাজিত রয়েছেন। তো এই জুটির এখনও পর্যন্ত আর কি তাদের পার্টনারশিপটা 195 নট আউট। তো আর কি আগামীকাল আর কি তাদেরও লক্ষ্য থাকবে যে এই জুটিটাকে যতটা সম্ভব আর কি এগিয়ে নিয়ে যাওয়া, আর ভারতের স্কোরটাকে অন্তত 400 450 প্লাস রানের উপর নিয়ে যাওয়া। আর বাংলাদেশেরও অপর দিকে টার্গেট থাকবে যত দ্রুত সম্ভব এই পার্টনারশিপটা ভাঙা, আর যত দ্রুত সম্ভব ইন্ডিয়াকে অল আউট করে দেওয়া। তো আর কি আমার কাছে সব কিছু মিলিয়ে এই দিনের আর কি মোমেন্ট অফ দ্য ডে হচ্ছে ওই অশ্বিনের সেঞ্চুরি আর অশ্বিন জাডেজার ওই ম্যারাথন 195 রানের অপরাজিত পার্টনারশিপটা। কারণ এইটা যদি না ঘটতো তাহলে কিন্তু মানে ভারত অনেক আগেই কিন্তু শেষ হয়ে যেতে পারতো ভারতের ইনিংসটা। তো সেইটাই তারা আর কি হতে দেননি, স্পেশালি অশ্বিন আর অশ্বিন জাডেজার ওই 195 রানের অপরাজিত এখনও ওই যে পার্টনারশিপটা রয়েছে সেইটা। তো আপনাদের কাছেও কি মোমেন্ট অফ দ্য ডে এটাই, যেটা আমার মনে হচ্ছে এই অশ্বিন জাডেজার এই জুটি আর স্পেশালি অশ্বিনের ওই সেঞ্চুরিটা, নাকি আপনাদের কাছে মোমেন্ট অফ দ্য ডে অন্য কিছু এই প্রথম দিনের? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।